স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমি কিছুই জানি না কিভাবে কি হয়েছে। আমাকে তো এক প্যাকেট সিগারেট কিনতে পাঠালেন মাহিন ভাই। এরপর ফিরে আসার সময় দেখি মেয়েটা দাঁড়িয়ে দেওয়ালের পাশে। কিছু বুঝে ওঠার আগেই ইট দিয়ে বলে সমাপ্তও করতে পারল না সে। বাদশাহ নীরব ইশারায় দুজন অগ্রসর হলো। পিস্তল ঠেকিয়ে কাছ থেকে গুলি ছুড়ল। সাইলেন্সারের শব্দ হলো মৃদু। ছিটকে উঠল মগজ। মৃত্যুর হাহাকার তুলে মেঝেতে লুটিয়ে পড়ল সদ্য প্রাণ হারানো শরীর। কেউ কোনো প্রকার টু শব্দটিও উচ্চারণ করল না। বাদশার দৃষ্টি তখনও কাফিনি। মাহিনের গলায় বাঁধা বউ বাঁধনটির দৃষ্টি কেড়েছে। দারুণ এক উপহার পাঠানো হয়েছে তাকে কিলিং মেশিনের তরফ থেকে। দীর্ঘ এক মুহূর্তের নীরবতা। অবশেষে দীর্ঘশ্বাসের ধ্বনি কর্ণগোচর হলো সকলের। বাদশাহ হাতের তালুতে মুখের অর্ধাংশ ঢেকে নিলেন। বিড়বিড় করলেন, The girl is being protected by Asman. জি। মৃদু কণ্ঠে জবাব সালো আকাশ। এক নজর সদ্য মৃতদেহের দিকে চেয়ে পুনরায় যুক্ত করল। জটিল এক নিরাপত্তা দেওয়াল তুলে দেওয়া আছে, নাম্বার ট্র্যাক করাও সম্ভব নয়। নির্দিষ্ট এরিয়ার ভেতরে প্রবেশ করলেই সিগন্যাল হারিয়ে যাচ্ছে। অবস্থান ট্রেস করতেও ব্যর্থ আমাদের সাইবার এক্সপার্টটি। নতুন কোনো সফটওয়্যারের ফায়দা ব্যবহার করা হচ্ছে নিজেদের যোগাযোগ মাধ্যম ফাঁস হওয়ার হাত থেকে রক্ষায়। শুনে গেলেন বাদশাহ। এমন পারদর্শীভাবে নিজেকে লুকাতে সক্ষম ওই বান্দায়। ঘুরে ফিরে সব কিছুই ওর অস্তিত্বকে নির্দেশ করছে। ঘটেছে এক নব উত্থান। বাদশাহ উঠলেন, আসন এড়িয়ে পায়চারি আরম্ভ করলেন কাফিনের পাশে। কেউই কিছু উচ্চারণ করার সাহস করছে না, একমাত্র আকাশ ব্যতীত। কথা বলতে ওর অনুমতির প্রয়োজন নেই। 21শে সেপ্টেম্বরের আয়োজন ক্যান্সেল করা হয়েছে। আমাদের হাতে আর কোনো সুযোগ অবশিষ্ট নেই। হাত পেতে মেশিনকে ধরা সম্ভব নয়। বহুদিন বাদে বাদশার কণ্ঠে এক পড়া বাস্তব অনুভূতির উপস্থিতি টের পাওয়া গেল। স্থির তাকিয়ে থাকলো আকাশ। প্রভুর এমন বাক্যের অর্থ হয়তো ওর কোনো ভিন্ন পরিকল্পনা রয়েছে। এটিকে ঘুরে বাদশাহ বিড়বিড় করলেন, আসমানের শেষ টার্গেট এখনো ধরা ছোঁয়ার বাইরে। নিশ্চয়ই খুব শীঘ্রই তার মৃত্যু পরোয়ানা জারি হবে। সহসাই সবটা উপলব্ধি করলো আকাশ। কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে এবং পরিকল্পনা কেমন হবে তাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই। মৃদু হাসি দিয়ে বাদশাহ জানালেন, অনেক হয়েছে এই ইঁদুর বিড়াল দৌড়। হাত পেতে ধরা সম্ভব না হলে তার ফাঁদে তাকেই আবদ্ধ করতে হবে। নিজের দাড়িতে হাত বলিয়ে চললেন বাদশাহ কায়সার। ওর ব্যবসায়িক প্রতিপত্তি বেহাত হতে শুরু করেছে। টেন্ডার হারানোর খবর ইতোমধ্যে মিডিয়ায় ফলাও করে প্রচারিত হচ্ছে। এবার তাই এসবার নয়তো ওসবার যে মেশিনকে তিনি নিজ হাতে তৈরি করেছেন সেই ওর সাম্রাজ্যের বিনাশক রূপে আবির্ভূত হবে। কোনো দিন কল্পনা করেছিলেন বাদশাহ? না, কোনোদিনও না। এ লড়াই বর্তমানে শুধু প্রতিশোধের নয়, এ লড়াই অমোঘ অস্তিত্বের লড়াই। জিতবে একজনই, অপরজন হারাবে সবকিছু। নিঃস্বতার কলঙ্ক গ্রাস করবে তাকে অচিরেই। মার্ভেল ভবন বেশ কিছুদিন পেরিয়ে গিয়েছে। অশুভ সেপ্টেম্বর মাস বিদায় নিয়েছে ভবনের মানুষগুলোর জীবন থেকে। অক্টোবরের মৃদু শীতের আবহ ধীরে ধীরে আপন হিমের চাদর বিছাতে আরম্ভ করেছে প্রকৃতি জুড়ে। দিন হয়ে এসেছে ছোট, আঁধারের রাত্রি দীর্ঘ। বছরের শেষ প্রান্তে এসে দাঁড়ানো সভ্যতা ব্যস্ত সর্বোচ্চটুকু আদায় করে নিতে। গত 2 দিন ধরে ভীষণ ব্যস্ত আসমান। ব্যস্ত বলতে ওর মুখ্য দর্শনের সুযোগটুকুও হয়নি রোজার, কারণ সে বাড়িতেই ফেরেনি। কোথায় আছে, কি করছে সেই সম্পর্কে বিশেষ কোনো ধারণা কারণ নেই। নিহাদও নিজের তল্পা গুটিয়ে নিয়েছে। মার্বেলে ওর শেষ সপ্তাহ, তারপর বিদায় নেবে সে। পাড়ি জমাবে আপন ঠিকানায়। বিলাল রেমান পর্যন্ত নিজের আপন জগতে ঢুকে রয়েছেন। খুব ভোরে বেরিয়ে যান, ফিরে আসেন গভীর রাতে। মাঝে মাঝে ওনাকে সঙ্গ দেয় চারুলতা।
কোম্পানির কোনো কাজ ব্যস্ত সময়ে পার করেছেন। কেবি গ্রুপের অর্থনৈতিক ভিত্তি গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা সম্পর্কে রোজার কোনো ধারণা নেই, তবুও ওর আশেপাশের মানুষগুলোর আচার আচরণে সে আন্দাজ করতে সক্ষম। এক অঘোষিত যুদ্ধ শুরু হতে যাচ্ছে শীঘ্রই। কেউই বাসায় নেই, না নিহাদ, না আসমান, না বিলাল রিমান, সম্পূর্ণ একলা রোজা। অবহেলায় প্রস্তুতকৃত রুটি আর ডিম ভাজা দিয়ে ক্ষুধা মিটিয়ে চারুলতার কাছ থেকে ধার করে আনা ল্যাপটপ নিয়ে বসলো সে। রোজার দাদুর চলে যাওয়ার পর থেকে মানসিকভাবে এতটা বিপর্যস্ত হয়ে পড়েছে যে নিজের জীবনে মনোযোগ দেওয়ার কোনো ইচ্ছা হয়নি। কিন্তু বাস্তবতা ভালোই উপলব্ধি করতে পারছে, জীবন কারোর জন্য থেমে থাকে না। যতদিন না সৃষ্টিকর্তা নিজ ইচ্ছায় রোজাকে নিজের কাছে টেনে নেন, ততদিন পর্যন্ত এই ইহকালের জীবন বোঝা ওকে বইতেই হবে। বিছানায় পা গুটিয়ে বসে ল্যাপটপে প্রুফ রিডিং শেষে ইমেইলে ফাইল অ্যাটাচ করে অফিসের ঠিকানায় সেন্ড করে দিল। এরপর দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপ ভাঁজ করে দুহাতে মুখ ঢাকলো। সেপ্টেম্বর মাসে আগে লেখা গল্প দিয়ে চালিয়ে দিয়েছে। এটা দ্বিতীয়টি। গতদিন থেকে নিজের মস্তিষ্ককে জাগতিক যন্ত্রণা থেকে দূরে রাখতে ভেবে ভেবে লিখেছে। কে জানে ফিডব্যাক কেমন আসে। ফাউন্টেন পেনের সম্পাদক জ্যাক হেনরি অবশ্য ওর দাদুর প্রয়াণের খবরে বিরতি নিতে বলেছিলেন, কিন্তু রোজা নিজের চাকরির প্রথম পর্যায়ে গাফিলতি অভিযোগের সুযোগ দিতে চায়নি কর্তৃপক্ষকে। তাই যেমন করেই হোক নিজের কাজটাকে অন্তত ঠিক রেখেছে এবং রাখবে এমনটাই ইচ্ছা। বিছানায় একা একা বসে ভাবল রোজা, কি ওর জীবনের উদ্দেশ্য। আগে তো রোজা দাদুর জন্য বেঁচে থাকা হয়েছে, লড়াই হয়েছে, নিজেকে চুক্তিতেও আবদ্ধ করা হয়েছে, কিন্তু এই চুক্তির আদৌ কি কোনো প্রয়োজন রয়েছে? কি হবে নিজেকে রক্ষা করে? জীবনের ভয় তো আর নেই, তবুও অবাধ্য হৃদয় কিছুতেই মানতে চায় না। চুক্তির সমাপ্তির কথা মাথায় আসলেই সমস্ত শরীর কেমন অবাধ্য প্রতিক্রিয়া করতে শুরু করে। যদিও সত্যি নয়, পাতানো, তবুও এখানে পরিবার পেয়েছে সে। রোজা একজন বাবা, একজন বোন, একজন ভাই এবং একজন, কি বলা যায় তাকে, সঙ্গী, রক্ষক নাকি ধ্বংসক। এমন মানুষের প্রতি রোজা এক সমুদ্র সমান দুর্বলতা অনুভব করে, সেটা কোনোদিন ভাবতেও পারেনি। এতদিন নিজের অনুভূতিগুলোকে সির্ফ প্রয়োজন বলে চালিয়ে দিয়েছে নিজের কাছে, কিন্তু অন্তরের কাছে কি মিথ্যা বলা যায়? হৃদয়ের মাঝে প্রস্ফুটিত নব্য অনুভূতির কলিটি ধীরে ধীরে পাপড়ি মেলে পুষ্পের আকৃতি ধারণ করতে শুরু করেছে। কিভাবে রুখবে এই বেহায়া মনকে? আসমান এবং ওর রহস্য ঘেরা অস্তিত্ব। কোনো এক কালে এই রহস্য মানবও ভালোবেসেছিল এক ভাগ্যবতীকে, নিজের সবটুকু উজাড় করে আগলে নিয়েছিল হৃদয় হানিকে। আসমান এবং সিমের বিয়ে হয়েছে, সংসার হয়েছে, সন্তান হয়েছে, হয়েছে পরিবারও। রোজার মনে হলো কিছু না থাকা থেকে হুট করে পেয়ে যাওয়া এবং পাওয়ার পর আবার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া অতিমাত্রায় নিষ্ঠুর, অসহ্য এক যন্ত্রণাদায়ক অনুভূতি। রোজার তুলনায় ভালো আর কি বা জানবে? প্রতিনিয়ত এমন অনুভূতি বুকে পুষে বেঁচে থাকার গ্লানি। মৃদু পদশব্দে রোজার মনোযোগে ব্যাঘাত ঘটল। মাথা ঘুরিয়ে তাকাতেই চারুলতাকে রুমে প্রবেশ করতে দেখল। ঘুমের পোশাক পরে একেবারে তৈরি সে। বর্তমানে রোজার সঙ্গে থাকার প্রয়োজন যদিও নেই, কিন্তু এখন বাসা খালি বলে রোজাই তাকে আসতে বলেছে। হৃদয়ের ঠিক ঠিকানা নেই। একা একা ভাবতে ভাবতে যদি কখনো আবার উল্টোপাল্টা কিছু করে বসে। বিছানায় উঠে মুহূর্তেই নিজের পাশে শুয়ে পড়ল চারুলতা। মেয়েটাকে ক্লান্ত লাগছে, ফ্রিল্যান্সিং এর কাজ করছে সারাদিন, তাই রোজাও বিশেষ কিছু না বলে লাইট অফ করে শুলো। কিন্তু ধুকধুকের হৃদযন্ত্র জানান দিচ্ছে যে রাতে খুব সহজে রোজার ঘুম নামক বস্তু নয়নে আগমন করবে না। দীর্ঘ মুহূর্ত জুড়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থেকে হঠাৎই মুখ খুলল রোজা। আসমান এবং চিত্রলেখার মেয়ে ছিল। সবে মাত্র বুঝে আসা চারুর চোখ চট করে খুলে গেল। কিছুটা বিস্ময় নিয়ে সে মাথা ঘুরিয়ে চাইল রোজার দিকে। এই পর্যায়ে পর্যন্ত বর্ণনা সে করেনি, তাহলে মেয়েটা কিভাবে জানলো?
তাই ভাবছে। রোসা পাশ ফিরল, মাথার নিচে হাত দিয়ে দৃষ্টি মেলালো চারুর সাথে। একদম সুস্থির ওর মুখাবয়ব। চারুলতা, আমি উপন্যাসের অন্তিম পাতা পর্যন্ত পৌঁছাতে চাই। এখনই সেই সময়। সিলিংয়ের দিকে দৃষ্টি গেল চারুর। দীর্ঘশ্বাস নির্গত হলো ওর বুক থেকে। মৃদু কণ্ঠে শুধালো, তুমি সত্যিই প্রস্তুত? এক মুহূর্ত ভাবল রোসা। না, মোটেও প্রস্তুত নই। অবাক হয়ে চারুলতা ওর দিকে তাকাতেই রোসা যুক্ত করল, কিন্তু আমি সেই অতীতের মোকাবেলা করতে চাই, জানতে চাই, বুঝতে চাই, সবকিছু সাক্ষী হতে চাই। ঢোক গেল চারুলতা। ওর দৃষ্টি ফিরিয়ে গেল সিলিংয়ের দিকে। মিনিট খানেক পর ওর কণ্ঠে ধ্বনিত হতে আরম্ভ করলো, আপু আর আসমানের বিয়ের পর? চারুর স্মৃতির পাতা উল্টে অতিবাহিত হয়েছে 1.5 বছর। 4 শতাধিক দিন সময় নামক জাদু কাঠির ছোঁয়ায় বদলেছে ব্যাপক কিছু। চারুর কাছেও একসময় অচিন্তনীয় বিষয়বস্তু বাস্তবতা হয়ে ধরা দিয়েছে এই ধরিত্রীর বুকে বসবাসরত জীবনে। মানব জীবন আসলে বড্ড বিচিত্র, নাটকের চাইতেও নাটকীয়। তাই তো কবি সাহিত্যিকগণ সেই অমোঘ বাস্তবতার নিরিখে সাজান নিজেদের কবিতার পংক্তি, নাটকের দৃশ্য কিংবা উপন্যাসের কাহিনী। বাস্তবতার নাটক চলচ্চিত্র নয়, কিন্তু তাই মানব জীবনের মোড়ে ঘটিত গল্প সমূহ থেকেই অনুপ্রাণিত। ইতালির উত্তর প্রান্তের গ্রাম মানারোলা, জগৎ বিখ্যাত চিঙ্কু তেরে রিজিয়নের মোট 5টি গ্রামের মধ্যে অন্যতম এই গ্রামটি পর্যটক মাত্রই আকর্ষণের বিষয়বস্তু। সমুদ্রের পাশে পর্বতের ন্যায় টিলার উপর সজ্জিত রং বেরঙের বাড়িঘর, যার দেওয়ালে দেওয়ালে জড়িত রয়েছে প্রাচীন ইতিহাস। জনজীবন এখানে বড়ই প্রশান্তিকর। স্নিগ্ধ আবহাওয়ায় নৈশব্দ ওর সঙ্গে কফির স্বাদ উপভোগ করতে করতে সূত্রপাত ঘটে চলে দিনের। দিবাকর পশ্চিমে ঢলতে ঢলতে বৃদ্ধি পায় পর্যটকদের আনাগোনা। স্থানীয়রা ধর্ণা দেয় বাজারগুলোতে প্রয়োজনীয় সতেজ সবজি সংগ্রহ করতে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঝলমলে বাতিতে সজ্জিত হয়ে ওঠে অলিগলিতে মোড়ানো সড়কগুলো। ছেলেমেয়ের দল ছুটে বেড়ায় হেসে খেলে। প্রাচীন সুরে বেজে ওঠে বাঁশুরি, নিজেদের মন প্রাণ তাতে বিলিয়ে আনন্দে মেতে ওঠে বাসিন্দাগণ। দিবাকর পশ্চিম প্রান্তে উঁকি দিচ্ছে। জানান দেওয়া নিজের অস্ত যাওয়ার সময়। লাইব্রেরির অভ্যন্তরে তাকের মাঝে ধরে ধরে সাজানো পুস্তকগুলোর মোটা মলাটে সেই সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে চলেছে। বায়ুতে পুরনো কাগজের অদ্ভুতরে সুঘ্রাণ, নীরবতার মাঝে শুধুমাত্র পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টানোর শব্দ। কেউ বা আবার বই থেকে নিজের ল্যাপটপে টুকে নিচ্ছে প্রয়োজনীয় অংশ। কিবোর্ডের কি চাপার মৃদু ধ্বনি কারোর জন্য বিরক্তিকর হলেও ঠিক আপত্তিকর নয়। প্রতিদিনের মতোই নিজের প্রয়োজনীয় বইটি সংগ্রহ করে এগিয়ে এলো মেয়েটি। লাইব্রেরিয়ানের ডেস্কের নিকট এসে নিজের কার্ড দিয়ে ব্রেজেলস পরিহিত দাঁত দেখিয়ে হাসল। বেনে। পাল্টা উত্তর এলো ইতালিয়ানে। যদিও মানুষটি এদেশীয় নয়, তবুও ভাষার টানে বোঝা দায়। ধবধবে বর্ণের ত্বকে সকলের মাঝে তাকে কিছুটা আলাদাভাবেই চোখে পড়ে। এই কয় মাসের আনাগোনায় পরিচিত হওয়া হয়েছে অনেকটাই। গ্রান্দে। জবাব দিয়ে আসমান বইটি সুন্দর করে কাগজে মুড়িয়ে মেয়েটিকে দিল। রেজিস্টার বুকে টুকে নিল ওর লাইব্রেরি কার্ড নাম্বার এবং সেই এখনকার বর্তমান তারিখ। বইয়ের প্যাকেট নিয়ে মেয়েটি দ্বিতীয় দফায় উজ্জ্বল হেসে বলল, জি ভেদিয়া মলি। হাত নেড়ে মেয়েটি বিদায় নিল। পাল্টা হেসে হাত দেখালো আসমানও। সন্ধ্যা হওয়ার আগেই লাইব্রেরির শিফট শেষ করে বেরিয়ে পড়ল আসমান। সমুদ্র থেকে প্রবাহিত হয়ে আসা বিশুদ্ধ নোনা বায়ুতে বুক ভরে মুক্তির প্রশ্বাস টেনে এগুলো রাস্তা ধরে চলল বাজারের দিকে। ক্রমেই ভিড় বাড়ছে। পর্যটকদের আনাগোনায় পরিপূর্ণ সড়ক থেকে দোকানপাট পর্যন্ত। তবে এই ভিড় খুব খারাপ লাগছে না আসমানের, বরং এই জীবনে সে ক্রমশই অভ্যস্ত হয়ে পড়েছে। কখনো কি আসমান ভেবেছিল জীবনে কোনোদিন স্বাধীনতা লাভ করবে? এ পৃথিবীতে সব কিছু থেকেও এতদিন ওর কিছুই ছিল না। পড়া বাস্তব এক শৃঙ্খলে আবদ্ধ আপন সত্তাকে
মুক্তির পথ দেখিয়েছে যে অস্তিত্ব, এর প্রতি আসমানের কৃতজ্ঞতা কিংবা ভালোবাসার কোনো শেষ নেই। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। অমানিসায় ডুবেছিল সে, তারপর হঠাৎ একদিন এক দীপ্তিময় হাতের ছোঁয়ায় ওর সাদা কালো বর্ণহীন জীবনে চড়েছে রঙের ছাঁটা। ওরই পরিণয় আসমানের বর্তমান জীবন, যে জীবনে আবেগ, অনুভূতি, ভালোবাসা, মায়া, স্বপ্ন, সুখের কোনো শেষ নেই। বাজারে এসে দরদাম করে কিছু সতেজ সবজি এবং ক্র্যাব কিনল, তারপর ধরল বাড়ির পথ। ক্রমশ পাহাড় বেয়ে ওঠার মতন সড়ক, দুই পাশে রঙিন বাড়ি, বারান্দায় বারান্দায় ঝুলছে টব, কেউ কেউ আবার শখ করে লণ্ঠন ধরিয়েছে। দাওয়াত বসে আকাশ দেখছে কেউ, কিংবা কেউ সন্ধ্যাকালীন পানীয় পান করতে করতে আরাম কেদারায় আসিল। আসমান পথ ধরে এগিয়ে যেতে যেতে প্রতিবেশীদের দুই একজন হাত নাড়ল ওর উদ্দেশ্যে। ইতালিয়ানে সম্ভাষণ বিনিময় করে শেষ প্রান্তের নীল রঙের বাড়িটার কাছে পৌঁছালো সে। করাঘাত এড়িয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। আরাম কেদারায় এবং উষ্ণ বাড়ির ভেতরের কক্ষে ঢুকতেই কিচেন থেকে উকি দিল চিত্রলেখা, ঠোঁট জুড়ে ওর বিস্তৃত হাসির রেখা। ওয়েলকাম হোম মাই ব্রোকেন হার্ট। সম্বোধনে হাসলো আসমান, এগিয়ে গিয়ে কাউন্টারের উপর হাতের ব্যাগ রেখে দিল। সিঙ্কে ধুয়ে নিতে লাগলো নিজের হাত, পেছন থেকে ওর বাইরের পোশাক খুলে নিয়ে ঝুলিয়ে রাখলো চিত্র। ওর উভয় বাহুতে জড়িয়ে ধরলো নিজের স্বামীকে, কাঁধে চুমু ছুঁয়ে বিড়বিড় করলো, কেমন গেল দিন আপনার মিস্টার? উল্টো ঘুরল আসমান, নিজের বাহুতে চিত্রকে কাছে টেনে ফিস ফিস কণ্ঠে জানালো, এমনিতে ঠিকঠাক, কিন্তু তোমাকে ছাড়া একাকিত্বে মরানো। উফ, এত রোমান্টিক কথাবার্তা কবে থেকে শিখলেন মিস্টার ব্রোকেন হার্ট? এত মিষ্টতা আমার সইছে না, ডায়াবেটিস হয়ে যাবে। লাইব্রেরির উপন্যাসের কিছু লাইন চুরি করে নিজের কল্পনা মিশ্রিত করে তৈরি করেছি। সমস্যা এতই কি তাতে? অবশ্যই নয়, আমি এমন মিষ্টতা চাই, আরও চাই। আসমানের কাঁধে হাত জড়িয়ে কাছাকাছি এলো চিত্র, তাকালো নয়ন পানে। উভয়ের দৃষ্টিই এক, কামনা গভীর কিছু। ঝুঁকে এলো আসমান, চিত্রের মুখ আলতোভাবে স্পর্শ করে ওর কোমল ওষ্ঠে ছোঁয়ালো নিজের অধর। সেকেন্ড খানেকের কোমলতা রূপ নিল নিগুড়তায়, বুঝে এলো চোখের পাতা। আসমানের চুড়ে জড়িয়ে গেল চিত্রের আঙুল। ও ও ওয়া, তীক্ষ্ণ ক্রন্দন ধ্বনিতে ভালোবাসা বিনিময়ের মুহূর্তে ছেদ পড়ল। নিজেকে ছাড়িয়ে নিয়ে খিলখিল করে হাসলো চিত্র। তোমার নবাব সাদি বড্ড পসেসিভ। মৃদু শব্দ করে হাসলো আসমান। দ্রুত গতিতে চিত্রের কপালে চুমু এঁকে ছুটল ভেতরের রুমে। ঠোঁটে হাসি ধরে রেখে বাজারের প্যাকেট থেকে জিনিসপত্র বের করতে লাগলো চিত্র। কিছুক্ষণ পরেই ক্রন্দন ধ্বনি থমকে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো আসমান, ওর কোলে ফুটফুটে এক ছোট্ট দেহি শিশুকন্যা। আমার মেঘ শোনা, পাপাকে মিস করছো তুমি? হ্যাঁ। সোফায় বসে কন্যা মেঘের সঙ্গে খুনসুটিতে মেতে উঠল আসমান। 6 মাস বয়সী মেঘ নিজের পিতার আঙুল চেপে ধরে সবিস্ময়ে চেয়ে আছে। কিছুক্ষণ হলো মাত্র ঘুম থেকে জেগেছে সে। সারা বাড়িকে জানান দেওয়া দরকার ছিল যে মহারানীর ঘুম ভেঙেছে, রাজ্যপাট চালাতে প্রস্তুত সে। আসমান প্রচলিত দৃষ্টিতে এক মনে নিজের ছোট্ট অংশটার দিকে তাকিয়ে রইল। সেও একদিন পিতৃত্বের স্বাদ লাভ করবে, এমন অকল্পনীয় চিন্তা ওর জীবনে চিত্রলেখা আসার পূর্বে কোনোদিন আসেনি। কিচেন থেকে স্বামী এবং সন্তানের খুনসুটি মাখানো দৃশ্যের দিকে চেয়ে রইল চিত্র। নিজের হৃদয়ে এমন এক আবেগ অনুভব করলো যা পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এত সুখ ওর জীবন, এত শান্তি। সৃষ্টিকর্তা আদতেই পরম দয়ালু, তাই আসমানের মতন একজন মানুষকে ওর ভালোবাসা ওর স্বামী হিসাবে প্রেরণ করেছেন। আশীর্বাদ স্বরূপ এই ভালোবাসার সম্পর্কের মাঝে আগমন ঘটেছে মেঘের। সম্পূর্ণ নাম চিত্রিতা রেমান মেঘ। আসমান এবং চিত্রলেখা উভয়ের দুটো নামের অংশ নিজের মাঝে ধারণ করে বেড়ে উঠেছে মেঘ।
এখনও মেঘের জন্মের দিনটার কথা খুব মনে পড়ে চিত্র। গর্ভাবস্থায় শেষ কয়েক মাস সে বিলাল, রেমান আর চারুর সাথে রোম শহরে কাটিয়েছে। যেদিন হসপিটালে ওর ডেলিভারি ডেট ছিল সেদিন ঘন কালো মেঘপুঞ্জে আচ্ছাদিত হয়েছিল সমস্ত আকাশ। পরবর্তীতে চারুলতার কাছে শুনেছে সে অপারেশন থিয়েটারে থাকাকালীন আসমান এতটাই আতঙ্কিত ছিল যে ডক্টর কিংবা নার্স কাউকে দেখলেই ছুটে যাচ্ছিল, থরথর করে কাঁপছিল ওর শরীর। আর মেঘকে প্রথমবার করে নেওয়ার পর অনুভূতিহীন মেশিনও মেঝেতে হাঁটু মুড়ে বসে কেঁদেছিল অনেকক্ষণ। আসমানের নয়নে শুধুমাত্র একবারই চোখের জল খেয়াল করেছিল চিত্র, তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সময়ও। যে আবেগ রয়েছে সেও যে কষ্টে কিংবা খুশিতে কাঁদতে পারে তা সকলের নিকট প্রমাণিত হয়েছিল মেঘের জন্মের দিন। মেঘ বলতে রীতিমতো অজ্ঞান আসমান। চিত্র আগেই খেয়াল করেছিল বাচ্চাদের প্রতি এক প্রকার ভিন্ন টান রয়েছে মানুষটার। চিত্রর দৃঢ় বিশ্বাস ছিল যারা বাচ্চাদের ভালোবাসতে জানে আর যাই হোক ওরা অন্তত মানুষ হিসাবে খারাপ হয় না। আসমানের প্রতি দুর্বলতা আর তাতে আরও গভীর হয়। নিজের সন্তান পৃথিবীতে আসতে চলেছে জেনে ছেলেটির অভিব্যক্তি এতটাই প্রফুল্ল হয়ে উঠেছিল যে সব কিছু ভুলে গেলেও চিত্র কোনোদিন সেই মুহূর্তটি ভুলবে না। জন্মের পর মায়ের থেকে অধিক নিজের বাবার প্রতি আসক্ত হয়েছে মেয়ে। চিত্র গর্ভবতী থাকাকালীন সকল সাংসারিক কাজ থেকে আরম্ভ করে যাবতীয় প্রয়োজন মেটানোর কাজ আসমান করত। চিত্রকে সামান্যতম কষ্টও করতে দিতে রাজি ছিল না। রান্নায় চিত্রকেও টেক্কা দেওয়ার ক্ষমতার উৎপত্তি ওর সেখান থেকেই। মেঘ আসার পর তাকেও দেখভালের দায়িত্ব সে পালন করে আসছে সমান তালে। প্রয়োজন বলে নয়, ওর ভালো লাগে নিজের পরিবারের যত্ন নিতে। অদ্ভুত সম্মোহনী ক্ষমতা রয়েছে আসমানের। নিজের স্নেহ এবং ভালোবাসার চাদরে সে সর্বদা মুড়িয়ে রাখে মেয়েকে, রক্ষা করে চলে সমগ্র অশুভ জগতের হাত থেকে। স্ত্রী সন্তানের ছোট্ট এই পরিবারটি আসমানের জন্য পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গীয় নীর। সোফায় আসমান এবং মেঘ খেলতে খেলতে মেঘের দুধ তৈরি করে এগোলো চিত্র। আসমানের হাতে ফিডার তুলে দিতে সে মেঘকে কোলে বসে বিড়বিড় করলো, মামনি আগরো তো, এই দেখো তোমার সুন্দরী মায়ের তৈরি সুস্বাদু খাবার তৈরি। না খেলে আমার দিকে জুতো ছুঁড়ে আসতে পারে। তুমি নিশ্চয়ই চাও না তোমার পাপা ব্যথা পাক। হেসে আসমানের মাথায় চাটি লাগালো চিত্র। পাল্টা হেসে মেয়েকে মনোযোগ দিল আদর্শ পিতা। চিত্র ঘরের কাজ গুছিয়ে নিয়ে রাতের খাবার তৈরি করতে করতে মেঘকে নিজের কাছেই রাখলো আসমান। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে নিজের রাজকন্যাকে ওর ক্রিবে শুয়ে কপালে ভালোবাসার চুমু এঁকে দিল। নিজের হাতে থাকা অ্যালকোহলের গ্লাস সজোরে মেঝেতে ছুঁড়ে ফেলল নাবিল। ভেঙে চুরমার হয়ে ঝরঝর করে কাছের টুকরো ছড়িয়ে পড়লো এদিক সেদিক। তাতে আশেপাশে উপস্থিত লোকগুলো ভরকে গেলেও বিপরীত প্রান্তের আসনে বসা রাফা নির্বিকার, আপন মনে চুমুক দিয়ে যাচ্ছে নিজের বিস্কিটে, দৃষ্টিতে ধোঁয়াশা অনুভূতি। আবারও ফেল। কি খাস কি তোরা? সামান্য একটা মন্ত্রীর চেলাকে টপকাতে পারিস না? হাঁটু মুড়ে বসে আছে দুইজন মানুষ, ভয়ে কাঁপছে থরথর করে। নাবিল নিজের কোমরে দু হাত জড়িয়ে চিৎকার করে জারি করলো, শালার কত বড় সাহস, আমাকে নগণ্য মনে করে। একটা মাত্র কাজ, সেটা নাকি ভীষণ ক্ষতি হয়ে যাবে। আমি নাকি অশিক্ষিত, আবার হুমকিও দেয় ওটাকে। রাফার সুরুত করে চুমুক দেওয়ার শব্দে বিরক্ত হয়ে নাবিল টেবিলে লাথি হাঁকালো, মাথা চেপে ধরে বলতে লাগলো, সবগুলো অকর্মার ঢেকি। আসমান থাকলে 1 ঘন্টায় এই নিমক আরাম ফিনিশ হয়ে যেত। দৃশ্যমানভাবে কম্পিত হয়ে উঠল রাফার শরীর। তবুও নিজেকে নির্বিকার দেখানোর আপ্রাণ প্রচেষ্টা ওর। বিড়বিড় করলো, যেটা নেই সেটা নিয়ে ভেবে লাভ কি, চলে গিয়েছে বেইমানি করে। ওই আসমান শালা আর এক ফকিন্নি, কত বড় গাদ্দার। যার খেয়ে যার পরে বড় হয়েছে তাকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে সংসার পাতানো। সে নাকি আর এসব করবে না। মগের মূল্য। পবিত্র পানিতে গোসল করলেই কি আর অতীত মুছে যায়? শালা শুধুমাত্র বাবার জন্য, না হলে ওটাকে ধরে কিছুই করতে পারতি না ব্রো। তুই আঙুল তোলার আগে ও তোর ধর থেকে মাথা বিচ্ছিন্ন করে দিত। কটমট করে রাফার দিকে তাকালো নাবিল।
ওর বর্তমানে এই বারবি ডলটাকেই আছাড় মারতে ইচ্ছা করছে, কিন্তু কিছুই হলো না। এই মেয়ের মাথার তার একদম ছেঁড়া, মানসিক সমস্যা আছে। অদ্ভুত ধরনের সমস্যাটা সবার জানা। নিজের লোকেদের দিকে তাকালো নাবিল, আদেশ ছুড়ল। তোদের দ্বারা হবে না, নিহাদকে ফোন দে। নিহাদ ভাই স্যারের নির্দেশে অলরেডি একটা মিশনে আছে পাকিস্তানে। অশ্রাব্য শব্দ উচ্চারণ করে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল নিহাদ। ওর চলার পথের দিকে তাকিয়ে রইল রাফা। মস্তিষ্ক জুড়ে বর্তমানে একই চিন্তা বইছে। একজনের চিন্তা, কতদিন দেখে না ওই শুভ্র মায়াবী মুখখানা। দিবাকর নিজের রশ্মি বিলিয়ে 90 দিনের সূচনা ঘোষণা করতেই মিটমিট করে নিদ্রাপুরী থেকে ধরিত্রীতে পদার্পণ করল আসমান। আড়মোড়া ভেঙে তাকালো পার্শ্বে। ওর স্নিগ্ধ ভালোবাসা চিত্রলেখা প্রতিদিনের মতোই স্বপ্নের জগতে বিচরণ করছে। সুদর্শনার মুখখানা সোনালি আভায় প্রজ্বলিত রত্নের ন্যায় চমক প্রদর্শন করছে। হেসে ঝুঁকলো আসমান, স্ত্রীর অধরে ছোঁয়ালো নিজ অধরের আলতো স্পর্শ, তারপর সরে গেল। উঠে বসে পাশের কৃপের দিকে তাকালো। নয়নের মণি মেঘ বিলীন আপন জগতে। ওর ললাটেও স্নেহ বলিয়ে বিছানা ছাড়লো আসমান। হলিডে, লাইব্রেরি বন্ধ থাকবে। দুপুরের পর থেকে উৎসবে মেতে উঠবে সমস্ত মানলোয়া। ওরই প্রস্তুতি চলছে। ফ্রেশ হয়ে কিচেনে এলো আসমান। গতকাল মেঘ ওদের অনেক জ্বালিয়েছে, থেকে থেকে কেঁদে উঠেছে রাতে। তাতে ক্লান্ত চিত্র সাধারণত আসমানের আগেই ঘুম থেকে উঠলেও এখনো উঠতে পারেনি। ঘুমাক, একটু বিশ্রাম দরকার ওর মা এবং মেয়ে উভয়ের। ভেবে নাস্তার জন্য পাউরুটি, টোস্ট এবং ডিম পোচের ব্যবস্থা করতে থাকলো আসমান। দক্ষ হয়ে আসা হাতে পোচ তুলে প্লেটে সাজিয়ে ফলগুলো বের করতেই ভাইব্রেট করে উঠল কাউন্টারের উপর রাখা ওর ফোন। তুলে নিল। স্ক্রিনে বাংলাদেশি নাম্বার দেখে ওর ভ্রু কুচকে এলো, তবুও রিসিভ করলো। নিজে থেকে কোনো কথাই বলল না। ভালো আছো? আছি। আগে শুধু উত্তর পাওয়া যেত, এখন অতিরিক্ত শব্দ উত্তরে যুক্ত করছে। উন্নতি, ভাবলো উপাসের মানুষটি। মেয়ে হয়েছে শুনলাম, কি নাম রেখেছো? মেঘ। বাহ, সুন্দর নাম। কেন ফোন করেছে? এক মুহূর্ত নীরবতা, এরপর জবাব এলো। কেবি গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিরাট আয়োজন করা হয়েছে, জানো নিশ্চয়ই? না, জানি না। দেশের খবর খুব একটা রাখা হয় না। ও, তাহলে জানিয়ে দিলাম। আচ্ছা। তোমার স্ত্রী আর মেয়েকে নিয়ে এসো, ভাবলাম দাওয়াত তোমার প্রাপ্য। আপনি দাওয়াত দিতে ফোন করেননি? আবারও নীরবতা, এবার দীর্ঘ সময়, অতঃপর নিঃশ্বাসের শব্দ। হ্যাঁ, সবসময়ের মতোই ঠিক ধরেছ। বুদ্ধিতে চির ধরেনি, জেনে খুশি হলাম। আমি ওর ওসব কাজ করব না বলেছি। তোমাকে কিছু করতে হবে না, শুধু একবার দেখা করো, কিছু পরামর্শ দিব, বাস। প্রতিবাদ করতে যেও থমকে গেল আসমান। প্লিজ, কথা দিচ্ছি এই শেষবার। এতদিনের কৃতজ্ঞতা বোধ থেকে হলেও অন্তত তোমার সহযোগিতা কামনা করছি। ঠিক আছে, আমি আসবো। খুশি হলাম। স্ত্রী মেয়েকে নিয়ে এসো, অন্তত একবার মুখ দর্শন পর্যন্ত না দেওয়ার মতন পাষাণ হবে না আশা করি। চিত্র চাইলে হবে। রাখছি। নিজের ফোন কেটে কাউন্টারে রেখে দিল। ওর উৎফুল্ল মনটা হঠাৎ করেই বিষাদে পরিপূর্ণ হয়ে উঠল। চিত্রলেখাকে বিয়ের সময় বাদশাহ কায়সারকে এক প্রকার হুমকি দিয়েছিল সে। রিমান পরিবারের যদি কোনো ক্ষতি হয়, সে চুপ বসে থাকবে না। তাকে সত্যিই ঘাটায়নি বাদশাহ। সেই পরিণতি পাল্টে পুনরায় অতীতের মুখোমুখি হওয়া, নিজের বর্তমানের পবিত্রতা রক্ষা করা সম্ভব হবে কি? অবশ্যই হবে, কেন হবে না? চিত্রকে সে কথা দিয়েছে। তাছাড়া আসমান আর একা নয়, ওরও ছোট সুখের পরিবার রয়েছে। ভাবতেই আসমানের ঠোঁট জুড়ে মৃদু হাসির ধারা ছড়িয়ে পড়ল। তখনও সে আন্দাজ করেনি আসমানের ভাগ্যের মোড় কতটা নাটকীয় রূপ ধারণ করতে পারে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।